মেটা অর্থাৎ ফেসবুক এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ডিলিট করে এমন একটি যুদ্ধ শুরু করে দিয়েছে, যেটাকে তারা বলে আসছিল তো টেকনিক্যাল এরর, কিন্তু এই কথাটা বলে আর পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়। যদিও পরে ভিডিওটিকে রিস্টোর করা হয়েছে, ভারত সরকারের এক্সিস্টিং মিনিস্ট্রির পক্ষ থেকেও বলা হয়েছে যে মেটা বলেছে যে এই ঘটনাটি ভুলবশত ঘটেছে, অ্যালগোরিদমের কারণে ভিডিওটি ভুল করে সরিয়ে দেওয়া হয়েছিল, পরে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন অ্যালগোরিদম নিজে নিজেই জেগে উঠল, ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও চিনল, তারপর ভাবলো যে এই ভিডিওটা হয়তো ডেঞ্জারাস, তাই ডিলিট করে দিল। আবার কিছুক্ষণ পর অ্যালগোরিদমের ঘুম ভাঙলো, আবার ভিডিওটা ফিরে এলো। কি সুন্দর এক্সপ্লেনেশন, তাই না? প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামে যে ভিডিওটি পোস্ট করেছিলেন সেটি কিন্তু কোনো হালকা বিনোদনের ভিডিও ছিল না। দেশের তরুণদের মধ্যে যে ভুল ধারণা ঢোকানো হচ্ছিল, তাদেরকে যেভাবে ব্রেনওয়াশ করা হচ্ছিল, যেভাবে দেশকে ভাগ করার কথা বলছিল, যে সমস্ত মিথ্যা ও বিভ্রান্তিকর কথা ছড়ানো হচ্ছিল, সেগুলিকে নিউট্রালাইজ করার জন্যই তিনি কথা বলেছিলেন। আমরা আমাদের ভিডিওর মাধ্যমেও সেই কাজ করছিলাম, প্রধানমন্ত্রীও করছিলেন। পার্থক্য শুধু একটাই, যে প্রধানমন্ত্রীর রিচ আমাদের মতো নয়, তাকে দেশের কোটি কোটি মানুষ ফলো করেন। প্রধানমন্ত্রী কিছু বলার অর্থ বা কোনো ভিডিও পোস্ট করা, সেটাকে হালকাভাবে নেওয়া যায় না। এর অর্থ গোটা দেশে একটি মেসেজ পৌঁছে দেওয়া যে সরকারের কাছে বিষয়টি পৌঁছেছে এবং সরকার বিষয়টি নিয়ে ভাবছে। সরকার সিরিয়াস, ফোকাসড এবং সত্যি সমস্যাটির সমাধান করতে চায়। কিন্তু মার্ক জুকারবার্গের মেটার অ্যালগোরিদমের আলাদা রাজত্ব। আবার ভারতে এত কঠোর আইন থাকা সত্ত্বেও 2021 সালের পর আইটি রুলস এবং সাইবার লয়ের একের পর এক পরিবর্তন এনে এই সমস্ত সোশ্যাল মিডিয়া কোম্পানির দায়িত্ব নির্দিষ্ট করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে ভারতের বাজারে ব্যবসা করবেন, কোটি কোটি ভারতীয় ব্যবহারকারী ডেটা থেকে টাকা কামাবেন, অথচ কোনো দায়িত্ব নেবেন না, এই মামাবাড়ির আবদার চলবে না। এই সংস্থাগুলি আদালতেও গিয়েছিল, কিন্তু কোর্ট থেকে বিশেষ কোনো রিলিফ পায়নি। টুইটার তো দীর্ঘদিন ধরেই লড়াই করেছিল, তবুও শেষ পর্যন্ত ভারতের আইন এড়িয়ে যাওয়ার ছাড় কেউ পায়নি। তারপরেও ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও শুধু ডাউন করা নয়, একেবারে ডিলিট করে দেওয়া হলো। প্রধানমন্ত্রী কোনো স্টেটমেন্ট দিলে, কোনো ভিডিও রিলিজ করলে কয়েক মিনিটের মধ্যেই সেখানে কোটি কোটি মানুষের ট্রাফিক চলে আসে। নরেন্দ্র মোদীর ফলোইং তো গোটা বিশ্বে রয়েছে, তার ইমেজ এবং ইনফ্লুয়েন্স বিশ্ব জুড়ে রয়েছে। বিশ্বের বহু দেশের যুব সমাজ, এমনকি জেনজির মধ্যেও একটা বড় অংশ তাকে ফলো করেন, তার কথায় মোটিভেট হন। ফলে তার একটি ভিডিও একসঙ্গে কোটি কোটি মানুষ দেখবে, হাজার হাজার মানুষ শেয়ার করবে, লাখ লাখ ইন্টারাকশন হবে, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এবার আসল মজার বিষয়টা দেখুন। যন্তর মন্তরে যে সমস্ত ভিডিও চলছিল, পরীক্ষা এবং ছাত্র আন্দোলনের নামে যে সমস্ত কন্টেন্ট ছড়ানো হচ্ছিল, সেগুলো কিন্তু দিব্যি ভাইরাল হচ্ছিল। আর সত্যি বলতে গেলে সেই ভিডিওগুলো শেষ পর্যন্ত সরকার এবং প্রধানমন্ত্রীকেই বেশি লাভ দিয়েছে, এমনটা আমি মনে করি। কারণ আন্দোলনের নামে প্রধানমন্ত্রীকে, তার মাকে, তার পরিবারকে এবং গোটা ব্যবস্থাকে যে ধরনের নোংরা গালিগালাজ করা হয়েছে, সেটা সাধারণ মানুষের মাথায় একটা উল্টো রিয়াকশন তৈরি করেছে। মহিলারা এমন অশ্লীল ভাষা ব্যবহার করেছে, ছোট ছোট মেয়েরা এমন গালি দিয়েছে যেগুলো মুখে উচ্চারণ করাও কঠিন। অল্প বয়সী মেয়েরা, যাদের 14, 15, 18 বছর বয়স, তারাও এমন ভাষায় প্রধানমন্ত্রী ও তার পরিবারকে আক্রমণ করেছে, যা ভারতের সাধারণ সামাজিক সংস্কৃতির সঙ্গে যায় না। কিছু মানুষ তো গালি দেওয়ার ক্ষেত্রেও এমন পিএইচডি করে বসেছে যে তাদের সামনে পেশাদার গুন্ডারাও হয়তো দুবার ভাববে। একটা মানুষ আরেকজনকে কতটা নিচে নেমে গালি দিতে পারে, তারও একটা সীমা আছে। কিন্তু এখানে প্রধানমন্ত্রী, তার মা এবং তার পরিবারকে উদ্দেশ্য করে যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেটা দেখে সাধারণ মানুষ আন্দোলনের বক্তব্য শোনার আগেই আন্দোলনকারীদের চরিত্র চিনে ফেলেছে। আমার মতে এই সমস্ত ঘটনা সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর পক্ষেই গেছে। যারা নরেন্দ্র মোদীর জন্মকুণ্ডলী বিচার করেন, তারা একটা কথা বলেন, প্রধানমন্ত্রীকে যত বেশি আক্রমণ করা হবে, তার দিকে যত বেশি কাদা ছোড়া হবে, সেই কাদার মধ্যেই তত বেশি পদ্ম ফুটবে। এবং বছরের পর বছর সেটাই তো দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে গালাগালি দেওয়া ভিডিওগুলো দিব্যি চলছিল, দেশের বিরুদ্ধে কথা বলা কন্টেন্ট চলছিল, যেগুলো অ্যাকচুয়ালি ডেঞ্জারাস। সিজেপিকে সমর্থন করে তৈরি করা কন্টেন্টও ভালো রিচ পাচ্ছিল। অন্যদিকে আমাদের মতো যারা সেই প্রচারকে নিউট্রালাইজ করছিল, ঘটনার অন্য দিক তুলে ধরছিল, সত্যি বোঝানোর চেষ্টা করছিল, তাদের কন্টেন্ট চলছিল না। বিশেষ করে মেটার প্ল্যাটফর্মে এক পক্ষের কন্টেন্ট রকেটের গতিতে ছুটছিল, আর অন্য কন্টেন্টকে শ্যাডো ব্যান করে দেওয়া হচ্ছিল, যেন সেটা কোনো অন্ধকার বেসমেন্টে বন্দি করে রাখা হয়েছে। তাহলে মেটা কি এগুলো ইচ্ছা করেই করছিল? আর মেটাতে এটা হচ্ছিল কিভাবে? ভিডিও দুপক্ষ থেকেই আসছিল, অডিও, স্টেটমেন্ট, পোস্ট দুপক্ষই দিচ্ছিল। তাহলে কেন শুধু এক পক্ষের কন্টেন্টই সামনে এলো? কিভাবে এটি একটি লিগ্যাল ওয়ারে পরিণত হলো? কিভাবে আচমকা ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রীকেই অ্যালগোরিদমের শিকার হতে হলো? ভারত সরকার 2021 সাল থেকেই একটি বড় ডিজিটাল রেভলিউশন আনার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও বলেছেন, ভারতকে টেকনোলজি
ব্যবহার করতে হবে, ডিজিটাল ইন্ডিয়া গড়ে তুলতে হবে। কিন্তু ডিজিটাল ইন্ডিয়া মানে নিশ্চয়ই বিদেশি কোম্পানির ডিজিটাল কলোনি হয়ে যাওয়া নয়। এবার মেটাকে শুধু একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়নি। এমন নয় যে মেটা বলল যে ভুল হয়ে গেছে আর ভারত সরকার বলল যে আচ্ছা বাবা পরের বার খেয়াল রেখো। তাদেরকে সামন করা হয়েছে। শুধু মেটার ইন্ডিয়া হেডকে নয়, তাদের গ্লোবাল হেডকোয়ার্ট পর্যন্ত ডেকে আনা হয়েছে। বলা হয়েছে যে এখানে এসে উত্তর দিন, আপনাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে লিখিতভাবে জানান। আর এই প্রশ্নটা কোনো অর্ডিনারি পুলিশ অফিসার করেননি, ভারতের পার্লামেন্টারি কমিটি সরাসরি জবাব চেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া নিয়ে কাজ করা পার্লামেন্টারি কমিটি বলেছে আপনারা এসে আমাদেরকে বোঝান আপনাদের অ্যালগোরিদম আসলে কি জিনিস, কোন কন্টেন্ট কাকে দেখানো হবে, কোনটা নিচে চাপা দেওয়া হবে, কোনটা ডিলিট করা হবে সেটাকে ঠিক করে বোঝান। লিখিত উত্তর চাওয়া হয়েছে যাতে ভবিষ্যতে লিগ্যাল অ্যাকাউন্টেবিলিটি নির্দিষ্ট করা যায়। এতদিন যে ডিজিটাল ইম্পিউনিটি চলছিল, অর্থাৎ প্ল্যাটফর্ম যা খুশি করবে অথচ তার কোনো দায় থাকবে না, এবার কি সেটা শেষ হতে চলেছে? বিষয়টিকে যদি গ্লোবাল লেভেলে দেখা যায় তাহলে দেখা যাবে টেক মনোপলি এবং অ্যালগরিথমিক ম্যানিপুলেশন নিয়ে বহু দেশ আগেই প্রশ্ন তুলেছে। যে আমেরিকা থেকে মেটা পরিচালিত হয় সেখানকার 30টিরও বেশি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা করেছে। তাদের কথা, মেটার অ্যালগরিদম ব্যবহারকারীদের বিহেভিয়ার নষ্ট করছে, ভুল কন্টেন্ট প্রমোট করছে এবং ইচ্ছাকৃতভাবে একটি বিপজ্জনক ডিজিটাল এনভায়রনমেন্ট তৈরি করছে। ইউরোপিয়ান ইউনিয়ন তো এই কোম্পানিগুলির নিজেরই পশ্চিমা আত্মীয় স্বজন। তারাও ডিজিটাল সার্ভিস অ্যাক্ট অর্থাৎ ডিএসএ পাশ করেছে। ডিএসএর মাধ্যমে পরিষ্কার বলা হয়েছে প্ল্যাটফর্মকে নিজের অ্যালগরিদম এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে জবাবদিহি করতে হবে। ফেক ভিডিও কেন ছড়ায়, মিথ্যা এবং উত্তেজক কন্টেন্ট কেন পজিটিভ বা ইনফরমেটিভ কন্টেন্টের তুলনায় বেশি রিচ পায়, মেটাকে এসব প্রশ্নের উত্তর দিতে হবে। মায়ানমার সংক্রান্ত ঘটনায় মেটার বিরুদ্ধে প্রায় $150 বিলিয়ন লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়। কেনিয়া এবং ইথিওপিয়াতেও মেটার বিরুদ্ধে প্রায় $2 বিলিয়ন লসুট করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে আপনাদের অ্যালগরিদম কেন একটি দেশের শুধু নেগেটিভিটিই দেখায়, দেশের পজিটিভ স্টোরি কেন সামনে আসে না, কেন মানুষকে শান্ত রাখার কন্টেন্ট নিচে পড়ে থাকে আর মানুষকে খেপিয়ে তোলার কন্টেন্ট আগুনের মতো ছড়িয়ে পড়ে। ভারতও এই বিষয়ে আগেই পদক্ষেপ নিয়েছে। যারা ফেক ভিডিও ছড়াচ্ছিল, যারা প্রকাশ্যে নোংরা ভাষায় প্রধানমন্ত্রী এবং দেশকে গালিগালাজ করছিল, তাদের অনেকের ওপর এখন পাল্টা রিয়াকশন পড়ছে। যন্তর মন্ত্রে যারা জমায়েত হয়েছিল তারা নাকি জাতীয়তাবাদী চিহ্ন দেখলেই মানুষকে ঢুকতে বাধা দিচ্ছিল। কেউ কপালে তিলক পরে গেলে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, হাতে কোনো ধাগা বাঁধা থাকলে তাকে আটকানো হচ্ছিল, গলায় কণ্ঠি মালা থাকলে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, কারোর মাথায় শিখা থাকলে বা ধুতি কুর্তা পরে এলে তাকে বাইরে থেকেই তাড়িয়ে দেওয়া হচ্ছিল। অর্থাৎ প্রোটেস্টের নামে এটা এমন এক সেকুলার ল্যাবরেটরি বানানো হয়েছিল যেখানে হিন্দু আইডেন্টিটি চোখে পড়লেই গেট বন্ধ। ফলে অনেক জাতীয়তাবাদী মানুষ সেখান থেকে ফিরে গিয়েছিলেন। আন্দোলনের জায়গাটি ধীরে ধীরে দেশ বিরোধী শক্তিগুলির আড্ডায় পরিণত হয়েছিল। কিন্তু এখন যাদের ভিডিও ভাইরাল হয়েছিল, যারা সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, তার পরিবার এবং দেশকে নিয়ে যা খুশি তাই বলেছিল, তারা যখন নিজের গ্রাম, শহর বা এলাকায় ফিরে যাচ্ছে তখন সেখানকার মানুষ তাদেরকে ঘিরে ধরছে। এক একজন যন্তর মন্ত্রের দল বেঁধে দাঁড়িয়ে নিজেদেরকে খুব বড় বিপ্লবী ভাবছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল দেশের বাকি 99% মানুষও এই সব কিছু দেখছে। এখন ট্রেন থেকে নামছে, স্টেশন থেকে বেরোচ্ছে, এলাকাতে ফিরছে আর লোকজন প্রশ্ন করছে, তাদেরকে ঘিরে ধরছে। প্রধানমন্ত্রী পদত্যাগ চাইছো, তার মাকে গালি দিচ্ছ, দেশের বিরুদ্ধে কথা বলছো, নিজের বাড়িতে ফিরে এখন উত্তর দাও। এই ধরনের বহু ভিডিও সামনে আসছে। কন্নট প্লেসে বেড়াতে যাওয়া কিছু মানুষকেও ঘিরে মারধরের ঘটনা সামনে এসেছে। তারপর দেখা গেল যে মেট্রোতে একটা ছেলে উঠেছে আর সেই ছেলেটা যন্তর মন্ত্রে প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ করেছিল, লোকজন তাকে চিনতে পেরে সেখানে বেধড়ক মারে। অর্থাৎ নিজের হাতে নিজের ফিউচারটাকে কিভাবে নষ্ট করা যায় সেটা জেনজির কাছ থেকেই শিখতে হবে। আর নিউ দিল্লির অবস্থা এমন যে একটা গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেলেও গোটা এলাকা জ্যাম হয়ে যায়। প্রোটেস্টের কারণে কন্নট প্লেসে বহু দোকান বন্ধ ছিল। প্রতিদিন সেখানে লাখ লাখ মানুষ ঘুরতে আসে। তাদের অনেকেই রাস্তায় আটকে ছিল। অনেকে ভেবেছিল চলুন দেখে আসি ওদিকে কি সার্কাস চলছে। তাই ক্যামেরাতে যে বিশাল ক্রাউড দেখা গেছে তারা সবাই আন্দোলনকারী ছিল না, দেশ বিরোধী শক্তির লোকজন ছিল সেটা ঠিক, কিন্তু ভিড়ের মধ্যে প্রচুর সাধারণ মানুষ এবং জাতীয়তাবাদী মানুষও ছিলেন। সুযোগ পেয়ে তাদের কেউ কেউ পাল্টা কথা বলেছে, আবার কোথাও কোথাও মারামারিও হয়েছে। আর ভারতের ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার জন্য আইটি অ্যাক্ট 2000-এর সেকশন 69A তৈরি করা হয়েছিল। এরপর আইটি রুলস 2021 আনা হয়। সেখানে সমস্ত সার্ভিস প্রোভাইডারকে বলা হয় ভারতে কাজ করলে প্রয়োজনীয় ডেটা ইনফ্রাস্ট্রাকচার রাখতে হবে এবং কমপ্লায়েন্সের দায়িত্ব নেওয়ার জন্য ভারতে কর্মকর্তা বসাতে হবে। তারপর 2022 সালে CERT ইন ডাইরেকশনস জারি করা হয়। ভবিষ্যতে ডিজিটাল ইকোসিস্টেমের জন্য ভারত সরকারের প্রস্তাবিত ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্টও প্রস্তুত রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে টেলিকম
কমিউনিকেশন অ্যাক্ট 2023-এ পরিবর্তন আনা হয়েছে। ডেটা প্রোটেকশনের জন্য ডিপিডিপি অ্যাক্ট 2023 তৈরি করা হয়েছে। আইটি অ্যাক্টের সেকশন 69A ব্যবহার করে ভারত সরকার বহু অ্যাপ বন্ধ করেছে, যেগুলি অ্যান্টি ইন্ডিয়া রূপে কাজ করছিল। কন্টেন্ট টেকডাউন ম্যান্ডেট তৈরি করা হয়েছে। কোনো কন্টেন্ট আইন বিরোধী হলে সেটি নামানোর নির্দেশ দেওয়া যেতে পারে। আইটি রুলস 2021-এ সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারিদের বলা হয়েছে সেফ হারবার বা ইন্টারমিডিয়ারি প্রোটেকশন আপনারা পাবেন, কিন্তু তারও লিমিট আছে। আপনার প্ল্যাটফর্মে যদি প্রকাশ্যে অপরাধমূলক কন্টেন্ট চলে আসে আর আপনি সেটার উপর কোনো কন্ট্রোল রাখতে না পারেন, সেটাকে ডাউন না রাখতে পারেন, অভিযোগের পরেও অ্যাকশন কোনো না নেন, তাহলে ভারতে ব্যবসা করার প্রয়োজন কি? গ্রিভেন্স অফিসার বসানো হয়েছে, নোডাল অফিসার রাখা হয়েছে, কমপ্লায়েন্সের পুরো ব্যবস্থা তৈরি করা হয়েছে। CERT ইন সাইবার ডিরেকশনস 2022 অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে ডেটার দীর্ঘ সময় সংরক্ষণ করতে হবে। প্রয়োজন হলে অন্তত 5 বছর পর্যন্ত রিলেভেন্ট রেকর্ড রাখতে হবে। কোনো তদন্তকারী সংস্থা বা সরকার যদি জরুরি ভিত্তিতে ডেটা চায়, তাহলে 6 ঘন্টার মধ্যে তা প্রোভাইড করতে হবে। কার ওয়েবসাইট, কার অ্যাকাউন্ট কোথা থেকে তৈরি হয়েছে, কোন ডিভাইস ব্যবহার হয়েছে, আইন অনুযায়ী প্রয়োজন হলে প্ল্যাটফর্মকে সেই তথ্য দিতে হবে। 2023 সালের ফ্রেমওয়ার্কে ডেটা প্রোটেকশনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ফিনান্সিয়াল লায়াবিলিটিও নির্দিষ্ট করা হয়েছে। নিয়ম না মানলে, কারোর ডেটা চুরি করে ব্যবহার করলে বা বেআইনিভাবে প্রসেস করলে কোম্পানির আকার এবং অপরাধের মাত্রা অনুযায়ী 50 কোটি টাকা পর্যন্ত পেনাল্টি হতে পারে। প্রস্তাবিত ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্টে অ্যালগোরিদম অ্যাকাউন্টেবিলিটির কথাও রয়েছে। ফেসবুক, মেটা বা ইউটিউব এমন অ্যালগোরিদম ব্যবহার করতে পারবে না যেখানে নেগেটিভ, ইনফ্লেমেটারি এবং দেশকে অস্থির করে দেওয়া ভিডিওকে সামনে তুলে দেওয়া হবে, আর পজিটিভ বা ফ্যাকচুয়াল কন্টেন্টকে পেছনে ছুড়ে ফেলা হবে। ডিফেক এবং মিডিয়া ইন্টিগ্রিটি নিয়েও আইন তৈরি করার প্রস্তাব রয়েছে। কয়েকটি বিদেশি কোম্পানি গোটা ডিজিটাল স্পেসের ওপর মনোপলি তৈরি করে বসে থাকবে। মানুষ কি সেটা দেখবে? কি ভাববে, কার ওপর রাগ করবে, কাকে ঘৃণা করবে, সব তারাই ঠিক করবে। এই মনোপলি ভাঙার কথাও ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্টে রয়েছে। আইনটি এখনো প্রপোজড স্টেজে আছে, এর উপর কাজ চলছে, কিন্তু এখানে একটা ভাবার বিষয় আছে। ইথিওপিয়া, কেনিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকার 30টিরও বেশি অঙ্গরাজ্যে যে অ্যালগোরিদম নিয়ে প্রশ্ন উঠেছে, এই খেলাটা কি ভারতেও চলছে? বিভিন্ন দেশ বলছে মেটা এমন অ্যালগোরিদম ব্যবহার করে যাতে দেশের মধ্যে অশান্তি তৈরি হয়। বাস্তবে হয়তো ছোট একটি ঘটনা ঘটেছে, কিন্তু অ্যালগোরিদম সেটাকে এমনভাবে প্রমোট করে যেন গোটা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। 10 জন রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে, অ্যালগোরিদম সেটাকে 10 কোটি মানুষের রেভলিউশন বানিয়ে দেবে। ভারতে যেন এই ধরনের অ্যালগোরিদম ব্যবহার না হয়, তার জন্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টেটমেন্ট নিশ্চয়ই দেশের মধ্যে অশান্তি বন্ধ করার জন্য ছিল, দেশের পক্ষে ছিল, ছাত্রদের ভুল বোঝাবুঝি থেকে দূর করার জন্য ছিল। কিন্তু মেটার অ্যালগোরিদম সেই ভিডিওকে অটোমেটিক্যালি ডিটেক্ট করলো। ডিটেক্ট করে কি বুঝলো? অ্যালগোরিদম হয়তো প্রধানমন্ত্রীকে দেশবিরোধী ভেবে বসলো। জাস্ট ভাবুন, ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের মানুষকে শান্ত করার জন্য ভিডিও দিলেন, আর মেটার অ্যালগোরিদম বলল যে না, এই লোকটা আমাদের পলিসির বিরুদ্ধে যাচ্ছে। আসলে মেটার বিরোধী হলেই তাদের অ্যালগোরিদমের চোখে আপনি বিপজ্জনক। দেশের পক্ষে কথা বললে, মানুষের মাথা ঠান্ডা করার চেষ্টা করলে প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্ট কমে যেতে পারে, কারণ দেশ শান্ত থাকলে তাদের কি লাভ? দেশে বিক্ষোভ হোক, হাঙ্গামা হোক, আরো বেশি কন্টেন্ট তৈরি হবে, ইন্টারনাল ডিস্টারবেন্স হোক, মানুষ রাস্তায় নামুক, এটাই তো কন্টেন্ট। একে অপরের সাথে লড়ুক, তাহলেই তো ক্লিক বাড়বে, কমেন্ট পড়বে, ওয়াচ টাইম বাড়বে এবং অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ বাড়বে। তাই এমন কন্টেন্ট সামনে আসে যেগুলো দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। আর সেই অ্যালগোরিদম এবার প্রধানমন্ত্রী মোদীর ভিডিওকেই ধরে ফেলেছে। ভারতের হয়ে কথা বললে, জাতীয় স্বার্থের হয়ে কথা বললে, ভারতের সার্বভৌমত্বের কথা বললে, ভারতের মানুষ এবং হিন্দু সমাজকে নিয়ে কথা বললে, এগুলো কিন্তু তাদের পছন্দ হয় না। এবার প্রধানমন্ত্রীকেও একই ক্যাটাগরিতে ফেলে দেওয়া হলো। প্রথমে ভিডিও ডাউন করা হলো, তারপর ডিলিট করা হলো। আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সাবধানে কাজ করতে হয়, কারণ বড় বড় সমস্ত প্ল্যাটফর্ম বিদেশি কোম্পানির হাতে। ভারতের নিজস্ব শক্তিশালী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেই। একটা দুটো থাকলেও তাদের রিচ আর ইনফ্রাস্ট্রাকচার যা কিছু রয়েছে তা মেটা বা গুগলের মতো অতটা পাওয়ারফুল নয়। তাই এদের বিরুদ্ধে লড়াই করাটা সহজ নয়। কিন্তু যখন প্রধানমন্ত্রীর ভিডিওই ডাউন করে ডিলিট করা হলো, তখন ভারত সরকার অ্যাক্টিভ হতে বাধ্য হচ্ছে। সত্যি বলতে এটা সেই অ্যালগোরিদমের খেলাই যেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট আনতে চলেছে। অ্যালগোরিদম নিজে থেকেই এমন কন্টেন্ট ওপরে তুলে দেয় যা দেশকে উত্তেজিত করে, দেশ বিরোধী শক্তিকে অক্সিজেন দেয় এবং মানুষের মধ্যে আগুন লাগায়। আর যারা সত্যিটা বলছে, দেশকে শান্ত রাখতে চাইছে, তাদের কন্টেন্টকে শ্যাডো ব্যান করে দেওয়া হয়, নিচে ফেলে দেওয়া হয়, নয়তো ডিলিট করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ভিডিওর সঙ্গেও সেটাই করা হয়েছে। ভারত সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতেই মেটা বলল সবকিছু নাকি ভুল করে হয়েছে, অ্যালগোরিদমের এরর ছিল। কিন্তু এই অ্যালগোরিদম এরর কথাটার অর্থ কি? এর অর্থ আপনার অ্যালগোরিদম দেশের পক্ষে কাজ করছে না, দেশের পক্ষে কথা বলা কন্টেন্টকে সে ভুল হিসেবে ধরছে, অথচ দেশের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানো কন্টেন্টকে সে প্রমোট করছে। অর্থাৎ আপনার অ্যালগোরিদমের সিম্প্যাথি কার দিকে সেটা পরিষ্কার। প্রধানমন্ত্রী
বিষয়টির দিকে নজর দেওয়ার পর মেটা স্টেটমেন্ট দিল এবং ইনস্টাগ্রাম ও ফেসবুক সেই ভিডিওটি রিস্টোর করলো। কিন্তু ভারতীয় পার্লামেন্টারি কমিটি বিষয়টি ছেড়ে দেয়নি, তাদের নোটিশ পাঠানো হয়েছে। প্রশ্ন করা হয়েছে যে ডিজিটাল ফ্রিডমকে ঘিরে আপনারা গ্লোবাল লিগ্যাল ওয়ার কেন তৈরি করছেন? নেটওয়ার্ক পাওয়ার এবং অ্যালগরিদমিক কন্ট্রোল ব্যবহারের কি খেলা চলছে? আপনার ভিডিওর ইন্টারেস্ট স্পিড যতই ভালো হোক, অ্যালগরিদম যদি সেটাকে মানুষের সামনে না পাঠায় তাহলে ভিডিও চলবে না। আর যে কন্টেন্ট তাদের এজেন্ডা বা বিজনেস মডেলের পক্ষে যায় সেটাকে অ্যালগরিদম এমনভাবে পুশ করবে যে মানুষ ভাববে সেটাই গোটা দেশের রিয়েলিটি। ভারত সরকার এই বিষয়ে মেটাকে সামন করেছে, তাদের ইন্ডিয়া চিফ এবং গ্লোবাল হেডকে ডেকে আনা হয়েছে। বলা হয়েছে, আসুন পার্লামেন্টারি কমিটির সামনে বসে বোঝান আপনাদের অ্যালগরিদম কিভাবে কাজ করে, সেফ হারবার কিভাবে পাবেন সেটাও ব্যাখ্যা করুন। আপনাদের ইন্টারমিডিয়ারি প্রোটেকশন রয়েছে ঠিকই, কিন্তু আপনারা কি সত্যিই সেই প্রোটেকশন পাওয়ার যোগ্য? আপনি যদি শুধু সার্ভিস প্রোভাইডার হন তাহলে প্ল্যাটফর্মকে সত্যি নিউট্রাল রাখুন। ভালো মন্দ সব মতামতকে অর্গানিকভাবে চলতে দিন, মানুষ নিজে ডিবেট করুক। কেউ শেয়ার করলে কন্টেন্ট ছড়াবে, না করলে ছড়াবে না। কিন্তু আপনি যদি অ্যালগরিদম নিয়ে একটা পক্ষকে রকেট লাগিয়ে দেন, আরেক পক্ষকে বেসমেন্টে ফেলে রাখেন, তাহলে আপনি নিউট্রালভাবে কাজ করছেন না, আপনি নিজেই অ্যাক্টিভ প্লেয়ার। যন্তর মন্তরে একজন দাঁড়িয়ে যা খুশি বলল। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম তার ভিডিওকে এমনভাবে ছড়িয়ে দিল যেন গোটা দেশ তার পাশে দাঁড়িয়ে আছে, অথচ সেই লোক নিজের গ্রামে ফিরে গিয়ে দেখলো সেখানে 100 মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে। এর অর্থ সোশ্যাল মিডিয়াতে যে রিয়েলিটি দেখানো হচ্ছিল, আসল সমাজের রিয়েলিটি তার সম্পূর্ণ উল্টো। যদি দেশের প্রত্যেক মানুষের পোস্ট, স্টেটমেন্ট এবং ভিডিও কোনো অ্যালগরিদমিক ম্যানিপুলেশন ছাড়াই অর্গানিকভাবে মানুষের সামনে যেত, তাহলে কয়েকজন চিৎকারবাজের মনোবল এমনিই ডাউন হয়ে যেত। তারা বুঝে যেত সোশ্যাল মিডিয়ার দুটো ভাইরাল ক্লিপ মানেই গোটা দেশ তাদের সঙ্গে নেই। তাই ইন্টারমিডিয়ারি প্রোটেকশন থাকলেও প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই, কারণ অ্যালগরিদমের খেলা প্ল্যাটফর্ম নিজেই পরিচালনা করছে। এই কারণেই ভারত সরকার তাদের 3রা আগস্ট ডেকে পাঠিয়েছে। এর পাশাপাশি হায়দ্রাবাদেও একাধিক মামলা হয়েছে। যে সমস্ত ভিডিওতে দেশবিরোধী কথা বলা হচ্ছিল, প্রধানমন্ত্রীকে গালিগালাজ দেওয়া হচ্ছিল, দেশের সরকার এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছিল, হিন্দুত্বকে গালি দেওয়া হচ্ছিল, অপমান করা হচ্ছিল এবং ভারতের ঐক্যকে আক্রমণ করা হচ্ছিল, সেগুলোর বিরুদ্ধে লিগ্যাল কেস শুরু হয়েছে। মানুষ ভিডিও এবং এভিডেন্স নিয়ে পুলিশের কাছে যাচ্ছে, বলছে দেখুন এরা প্রকাশ্যে দেশের সামাজিক সম্প্রীতিকে নষ্ট করছে। আইন অনুযায়ী এক্সিস্টিং কর্তৃপক্ষ নির্দেশ দিলে প্ল্যাটফর্মকে নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাকশন নিতে হয়। জরুরি ক্ষেত্রে 6 ঘন্টার মধ্যে ইনফরমেশন দিতে হয় এবং নির্দেশিত কন্টেন্টকে ডাউন করতে হয়। কিন্তু ইন্টারমিডিয়ারি যখন তা করে না, তখন পুলিশ তাদের বিরুদ্ধেও এফআইআর করছে। অ্যান্ড বিষয়টা বেশ সিরিয়াস, কারণ ভারতের পার্লামেন্টারি কমিটি শুধু মেটাকে ডাকেনি, গুগল, এক্স এবং স্ন্যাপচ্যাটকেও ডাকা হয়েছে। সবাইকে বলা হয়েছে এসে উত্তর দিন আপনাদের অ্যালগরিদম কেন এভাবে কাজ করে। ভারতের বাজারে ব্যবসা করবেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও চলতে দেবেন না। ভারতে ব্যবসা করবেন অথচ ভারত সরকারের নির্দেশ মানবেন না। ভারতের আইন ভাঙা কন্টেন্ট দিব্যি চালাবেন কিন্তু দেশের পক্ষে কথা বলা কন্টেন্ট নিচে ফেলে দেবেন। এটা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, এটা তো ডিজিটাল ডিক্টেটরশিপ। এই কারণে একসঙ্গে বহু ফ্রন্ট খুলেছে। এখন প্রতিটি ফ্রন্টে আইনি অ্যাকশন শুরু হয়েছে। ভারত সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশও বিষয়টি বিভিন্ন ইন্টারমিডিয়ারি প্ল্যাটফর্মের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে। তাদের ইন্ডিয়ান হেডদের ডেকে বলা হচ্ছে, যখন ভিডিও ডাউন করতে বলা হয়েছিল তখন আপনারা তা কেন করেননি? যে ভিডিও দেশে অস্থিরতা, বিশৃঙ্খলা এবং ভুল মেসেজ ছড়াচ্ছে, সেই কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্ল্যাটফর্মকেও দায় নিতে হবে। এখন মজার ব্যাপার হলো, হায়দ্রাবাদ পুলিশ হঠাৎ এতটা অ্যাক্টিভ হলো কেন? তেলেঙ্গানাতেও তো কংগ্রেসের সরকার, তাহলে হায়দ্রাবাদ পুলিশ প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন? কারণ তেলেঙ্গানা সরকার এবং হায়দ্রাবাদ পুলিশ বুঝে গেছে এই সমস্ত অশ্লীল আক্রমণ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীকেও পলিটিক্যাল বেনিফিট দিচ্ছে। মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতি সিম্প্যাথি বাড়ছে। যারা আগে নিরপেক্ষ ছিল তারাও এই নোংরামি দেখে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াচ্ছে। কংগ্রেসের কিছু মানুষ হয়তো ভেবেছিল এই ধরনের গালাগালি এবং ক্যাওস দেখে তারা খুব আনন্দ পাবে, কিন্তু রিয়েলিটি হলো গোটা দেশ প্রধানমন্ত্রীকে অপমান করার বিরুদ্ধে এক সুরে দাঁড়িয়ে গেছে। দেশের মানুষ প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে এমন ভাষায় আক্রমণ করার লোকদের বিরুদ্ধে একসঙ্গে ক্রিটিসাইজ করতে শুরু করেছে। এই কারণেই কংগ্রেস শাসিত রাজ্যেও এখন বাধ্য হয়ে পুলিশি ব্যবস্থা নিতে হচ্ছে। এখন আপনারা বলুন, আপনারা এই বিষয়ে কি মনে করেন? আপনারাও যদি এই অ্যালগরিদমের শিকার হয়ে থাকেন, অর্থাৎ আপনি ভারত নিয়ে কোনো ভিডিও বানালেন কিন্তু সোশ্যাল মিডিয়া সেটাকে শ্যাডো ব্যান করে দিল, তাহলে কমেন্টে অবশ্যই জানান। আর আপনাদের কাছেও যদি কোনো এভিডেন্স থাকে তাহলেও সেটা সবার সামনে অবশ্যই আনবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।